ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আমরা এখনই ক্লাসে চলে যাব। এবং আজকের আমাদের ক্লাসটা হবে হচ্ছে স্পেশাল সুপার সাজেশন ক্লাস। এবং আমরা বরাবরই বলেছি যে আমাদের যেহেতু সামনে পরীক্ষা, আমরা টোটাল আপনাদের যারা আমাদের সুপার সাজেশন ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য কোর্স মডিউলটা এমনভাবে সাজাবো যেন এখান থেকে শতভাগ কমন আসে। আমাদের কিন্তু বিগত সালে ১১২ জনের বেশি চান্স পেয়েছিল সরকারি বিভিন্ন নার্সিং কলেজে পোস্ট বেসিক থেকে। এবং এই সাফল্যের পেছনে যে বড় ব্যাপারটা ছিল সেটা হচ্ছে ফুল গোছানো একটা প্রিপারেশন। অর্থাৎ আমাদের যে প্রিপারেশনটা ছিল সেখানে ওয়েল অর্গানাইজড প্রিপারেশন ছিল এবং আমাদের স্টুডেন্টরা যথেষ্ট পড়াশোনা করেছিল। এবং পড়াশোনার পাশাপাশি আমাদের যে গাইডলাইনটা ছিল, যেমন হচ্ছে থিওরি ভিত্তিক পড়াশোনা, ওই থিওরি বেস এমসিকিউ প্র্যাকটিস করা, এগুলো কিন্তু তারা যথাযথভাবে পালন করেছিল। তো আজকের ক্লাসে আমরা ঠিক আপনাদের এই জিনিসটাই দেখাবো যে আপনারা আপনাদের পরীক্ষার এখান থেকে আর হাতে ২ মাস আছে প্রায়। এই ২ মাস সময় হিউজ টাইম যদি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারেন এবং এই সময়কে আপনি কিভাবে ইউটিলাইজ করবেন এবং শুধুমাত্র এমসিকিউ পড়লে আমাদের কি কি দুর্বলতা থাকবে এবং আমরা যদি থিওরি এবং এমসিকিউ মিক্সড করে পড়ি তাহলে আমাদের কি কোন কোন জায়গায় স্ট্রং হব আমরা, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে ভেঙে চুরে ব্যাখ্যা করব। তো আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনারা আমাদের ক্লাসের লিংকটা সবার সাথে শেয়ার করে দিবেন যেন অন্যরাও আমাদের ক্লাসটা দেখার সুযোগ পায়। চলুন আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমাদের ফার্স্ট কোশ্চেন, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজ রিকেটস। রিকেটসটা বেসিক্যালি কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হলে হয়? আমাদের এখানে হচ্ছে অপশন রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি, সি এবং ডি। আপনারা সবাই দ্রুত এই কোশ্চেনটার কমেন্টস করবেন, দেন আমরা সঠিক উত্তরটি জানিয়ে দিব। হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সি কজ রিকেটস। রিকেটস কোন ভিটামিন ডেফিসিয়েন্সি হলে হয়ে থাকে? সবাই কাইন্ডলি কমেন্টস করে সঠিক উত্তরটি জানাবেন। নাজমিন নাহার, আরিফা খাতুন কমেন্টস করেছেন ডি। হ্যাঁ, আমরা একটু সবাই জানি ভিটামিন ডি খুব কমন একটা কোশ্চেন। তো এই যে দেখুন কোন ভিটামিন গুলো আমাদের কোন কোন সিস্টেমের সাথে কানেক্টেড আমরা একটু দেখি। ভিটামিন এ এটা আমাদের আই বা চোখের সাথে কানেক্টেড। ভিটামিন বিয়ন এটা হচ্ছে আমাদের নার্ভ। ভিটামিন বি2 এবং বি3 এটা হচ্ছে আমাদের স্কিন এবং মাউথ রিলেটেড ডিজিজ তৈরি করে। ভিটামিন বি6, বি12 এবং বি9 এই তিনটা ভিটামিন হচ্ছে আমাদের ব্লাড এবং নার্ভের সাথে কানেক্টেড। ভিটামিন সি এটা আমাদের গাম এবং কোলাজেনের সাথে কানেক্টেড। দেন হচ্ছে ভিটামিন ডি হচ্ছে আমাদের বোনের সাথে কানেক্টেড। ভিটামিন ই হচ্ছে সেল প্রোটেকশন করে এবং কে ক্লটিং করে। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো কেন? দেখেন প্রত্যেক পরীক্ষাতে আপনি যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করেন দেখবেন ভিটামিন থেকে একটা না একটা কোশ্চেন আসেই, একটা না নিউট্রিশন থেকে বেশ কয়েকটা কোশ্চেন এই ভিটামিন থেকে আসে। সো আপনারা যারা ক্লাসে থাকবেন অবশ্যই ভিটামিন নিয়ে খুব ভালো করে পড়ে নিবেন বা দেখে নিবেন, কারণ ভিটামিন থেকে কিন্তু আপনারা মাস্ট বি কোশ্চেন পাবেন। তো চলুন আমরা একটু দেখে নেই পরবর্তী কোশ্চেন, হুইচ অফ ফলোইং ইজ এ রিচ সোর্স অফ ভিটামিন এ। ভিটামিন এর রিচ সোর্স কোনটা? ব্রাউন রাইস, ক্যারট, হোয়াইট এবং পটেটোস। ভিটামিন এর হচ্ছে রিচ সোর্স কোনটা বা হচ্ছে কোন খাবারে সব থেকে বেশি ভিটামিন এ থাকে? ব্রাউন রাইসে, গাজরে, না হচ্ছে হোয়াইটে, না পটেটোস বা আলুতে? সবাই কমেন্টস করে জানাবেন। আপনারা যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারে হননি, আমি হচ্ছে আমার আইডি থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, কারণ আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের ক্লাসের আপডেট, আমাদের হচ্ছে পিডিএফ লেকচার শিটগুলো প্রোভাইড করা হয়। সো দেখবেন আমি আমার আইডি থেকে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপের লিংক দিয়েছি, আপনারা সবাই গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ২ নম্বর কোশ্চেন, তাহমিনা, সাইমা খাতুন, জাকিয়া সুলতানা কমেন্টস করেছে, মরিয়ম, রিম্পা। রাইট অ্যান্সার হবে বি বা ক্যারট বা গাজর। গাজরে সব থেকে বেশি ভিটামিন এ থাকে। তো এই যে আমরা এতক্ষণ এমসিকিউ দেখতেছিলাম, এখন আমরা একটু যদি থিওরি দেখি বা এই ভিটামিন এ সম্পর্কে একটু শর্ট নোট গুলো দেখি, দেখেন কেমন হয় বা আপনাদের জন্য ইজি হয় কিনা। আমাদের ভিটামিন এ হচ্ছে বেসিক্যালি ২ প্রকার। একটা হচ্ছে রেটিনল, রেটিনল একটা বেটা ক্যারোটিন। এই রেটিনল হচ্ছে এনিম্যাল সোর্স থেকে আমরা যে ভিটামিন গুলো পাই বা ভিটামিন এ গুলো পাই এটাকে রেটিনল বলা হয়।
আর বিটা ক্যারোটিন হচ্ছে প্লান্ট সোর্স বা হচ্ছে গাছ গাছলা শাক সবজি বা প্লান্ট থেকে আমরা যে ভিটামিনটা পাই এটাকে আমরা বলি হচ্ছে বিটা ক্যারোটিন। আর ভিটামিন এর দুইটা সোর্স আছে, একটা এনিম্যাল সোর্স এবং একটা প্লান্ট সোর্স। তো এনিম্যাল সোর্সে আমরা কোন কোন জায়গা থেকে ভিটামিন এ পেয়ে থাকি? লিভার, এগ, দেন হচ্ছে ইয়ক, মিল্ক, ফিশ, লিভার অয়েল এগুলো। এবং প্লান্ট বা হচ্ছে গাছপালা থেকে আমরা কই থেকে পাই? ক্যারট বা হচ্ছে গাজর, পামকিন বা মিষ্টি কুমড়া, স্পাইনাক এবং ম্যাঙ্গো। এবং আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট বা একজন মানুষের প্রত্যেক দিন 700 থেকে 900 মাইক্রোগ্রাম ভিটামিন এ প্রয়োজন। আমরা যারা অ্যাডাল্ট আছি আমাদের 700 থেকে 900 মাইক্রোগ্রাম ভিটামিন এ হচ্ছে প্রয়োজন, এটা আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট। এখন ভিটামিন এটা বেসিক্যালি হচ্ছে আমাদের কোন কাজে আসে বা কি ফাংশন কি? ভিটামিন এর ফাংশন হচ্ছে ভীষণ। যেমন আমাদের হচ্ছে চোখের ভিতর যে রডেপসিন সেল থাকে এটার মাধ্যমে আমরা ভীষণ বা দেখতে পাই। তো এইটাতে ফাংশনিং করে বা মূল ভূমিকা রাখে ভিটামিন এ। এবং আমাদের এপিথেলিয়াল সেল, স্কিন এবং মিউকাস মেমব্রেনকে মেইনটেইন করে। পাশাপাশি ভিটামিন এ কিন্তু ইমিউন বুস্টার বা আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট মোটামুটি আপনারা সবাই জানেন, আমাদের বডিতে যত বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে আমাদের বডিতে তত ফ্রি রেডিক্যাল কমে এবং আমাদের সেলগুলো তত বেশি দিন জীবিত থাকে বা সেলগুলো ইউথ থাকে। আর ভিটামিন এ যখন ডেফিসিয়েন্সি হয় বা অভাব হয় তখন যে রোগগুলো বেসিক্যালি হয় নাইট ব্লাইন্ডনেস বা রাতের বেলা অন্ধকার দেখে বা রাত কানা যেটাকে বলে, জিরোথালমিয়া, বিটর স্পট, যেমন হচ্ছে কেরাটোম্যালেশিয়া, ড্রাই স্কিন এবং গ্রোথ রিটার্ডেশন। এটা হচ্ছে ভিটামিন এর ডেফিসিয়েন্সি। তো আমাদের এই যে ডেফিসিয়েন্সি গুলো আছে যখন বেস্ট অ্যান্সারে আসবে, ধরেন আপনার পরীক্ষাতে এসেছে আপনার অপশনে সবগুলো আছে, নাইট ব্লাইন্ডনেসও আছে, জিরোথালমিয়াও আছে, বিটর স্পটও আছে, কেরাটোম্যালেসিয়াও আছে। এখান থেকে আপনি কোনটা চুজ করবেন? দেখুন ম্যাডাম, যখন বেস্ট অ্যান্সার মানে আপনার যে অপশনগুলো থাকবে এটার ভিতর যেটা বেস্ট বা হচ্ছে যেটা সব থেকে মোস্ট রেসপন্সিবল বা যেটা সব থেকে মোস্ট কমন সেটা আপনাকে অ্যান্সার করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার করব আমরা নাইট ব্লাইন্ডনেস। যেমন আবার ভিটামিন এর যদি ফাংশন আসে আমরা সবার আগে সবগুলো অপশনও যদি থাকে চুজ করব ভীষণ। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বেস্ট অ্যান্সারের অ্যান্সার করার নিয়ম। আপনারা সবাই এই থিওরি পার্টটা বুঝতে পেরেছেন কিনা বা ভিটামিন এর যে শর্ট নোটটা ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা, এবং এইভাবে পড়লে আপনাদের উপকার হবে কিনা আপনারা একটু কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই কমেন্টস করে জানাবেন যে আপনারা এটা বুঝতে পেরেছেন কিনা, এবং আপনারা যদি হচ্ছে যখন প্রিপারেশন নেন এইভাবে প্রিপারেশন নিলে আপনাদের কনফিডেন্স বাড়তেছে কিনা। কে আসছে বাইরে থেকে? জানি না। আচ্ছা নিতে পারে, রাজু খাইতে পারে, বুঝছেন। আচ্ছা, তো আমাদের হচ্ছে মার্জিয়া খাতুন ম্যাডাম কমেন্টস করেছে ক্লিয়ার এন্ড অনেক উপকার হবে। হ্যাঁ থ্যাংক ইউ। তো চলুন আমরা এটা দেখে নিই যে আদৌ উপকার হয় কিনা, যে আমরা এই যে থিওরি পড়বো বা শর্ট নোট পড়বো এটা আমাদের কতটুকু উপকারে আসে। মঞ্জুরি রানী ইয়েস। আচ্ছা, চলুন এখন আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবো দেখবো যে আমাদের আসলে কনফিডেন্স বুস্ট হয় কিনা। আমাদের ফার্স্ট কোশ্চেন, ভিটামিন এ প্লে এ কি রোল ইন মেইনটেইনিং। ভিটামিন এটা কোনটা মেইনটেইন করার জন্য কি রোল বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ইমিউন সিস্টেম অ্যান্ড এপিথেলিয়াল টিস্যু, ব্লাড গ্লুকোজ লেভেল, মাসেল কন্ট্রাকশন অ্যান্ড থাইরয়েড মেটাবলিজম। এখান থেকে আপনি রাইট অ্যান্সারটা চুজ করবেন। 4 নাম্বার কোশ্চেন সবাই অ্যান্সার করবেন যে ভিটামিন এটা কোনটা মেইনটেইনিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা কি রোল প্লে করে? মিনা মিনা ইয়েস, মরিয়ম আক্তার জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তো আপনারা সবাই আজকের ক্লাসটা শেয়ার করে রাখবেন যেন আপনার পরিচিত যারা আছেন তারা ক্লাসটা হচ্ছে দেখার সুযোগ পায়। মৌসুমী ইমাম, স্যার অনেকদিন পর আপনার ক্লাসটা করলাম। জি আমি আসলে অনেকদিন ব্যস্ত ছিলাম, ক্লাস নেওয়ার সময় পেতাম না। সেলিনা সুলতানা এস, সালাউদ্দিন আহমেদ, রুনা লাইলা, খুশি হালদার, লিপা আক্তার। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে এ বা ইমিউন সিস্টেম অ্যান্ড এপিথেলিয়াল টিস্যু।
তো দেখেন আমরা যখন এভাবে থিওরি গুলো পড়ে যাব, কোশ্চেন যেখান থেকে দিক যত ঘুরায় দিক আমি কিন্তু অ্যান্সার করতে পারবো। দেখুন এখন বর্তমান যুগটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। যিনি কোশ্চেন করবে তিনি কিন্তু কোনো বই ফলো করে কোশ্চেন করবে না। কারণ আপনি যদি এই কোশ্চেন গুলো আমি চ্যাট জিপিটিতে দিয়ে দেই যে আমার এই টপিক থেকে 100টা কোশ্চেন লাগবে, ও ওর মতো 100 না 500 কোশ্চেন বানিয়ে দিতে পারে। তো এজন্য আপনার পরীক্ষায় ভালো করার জন্য মেইন যে চাবিকাঠি বা মেইন ভূমিকা পালন করবে আপনার বেসিক প্রিপারেশন। কারণ আমার ভিতরে যদি মাল মশলা ঠিকঠাক মতো থাকে তাহলে আমার বিল্ডিং শক্ত হবেই। তো আপনার ভিতরে যদি থিওরি থাকে আপনার বেসিক স্ট্রং হবে, আপনি যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসলে অ্যান্সার করতে পারবেন। আমাদের পরবর্তী কোশ্চেন, দি আর্লিয়েস্ট সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে আমাদের সবার আগে কোন লক্ষণটা দেখা যায়? নাইট ব্লাইন্ডনেস, বিটট স্পট, কেরাটোম্যালেশিয়া এবং জিরোথালমিয়া। দি আর্লিয়েস্ট সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি কাইন্ডলি কমেন্টস করবেন। আমাদের কোশ্চেন নাম্বার দিয়ে দিয়ে ম্যাডাম আপনারা কমেন্টস করবেন, তাহলে আমরা বুঝতে পারবো। আর আপনারা যারা আমাদের সুপার সাজেশন ব্যাচে ভর্তি হতে চান তারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমাদের কিন্তু আর 2 থেকে 3 দিনের ভিতরে স্পেশাল ক্লাস শুরু হচ্ছে শুধুমাত্র পোস্ট বেসিকদের জন্য এবং এই 2 মাসের প্রিপারেশনের উপর ডিপেন্ড করে। এবং এই ক্লাসে আমরা কিন্তু আপনাদের এমসিকিউ সলভ করাবো না, আগে করাবো হচ্ছে থিওরি। ওই থিওরিটা পড়ার পর ওই জায়গা থেকে যে যে জায়গা থেকে এমসিকিউ আসে সেটা আমরা সাথে সাথে সলভ করে যাব। এবং পরবর্তী পিডিএফে আমাদের কিন্তু ওইখান থেকে যত এমসিকিউ আছে বা যেগুলো পরীক্ষা আসতে পারে সবই দিয়ে দেওয়া হবে। তো দি আর্লিয়েস্ট সাইন অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি আমরা সবাই জানি যে নাইট ব্লাইন্ডনেস। তো আমরা যেমন ভিটামিন এ দেখলাম, এখন আমরা ভিটামিন সিটা একটু দেখে নিই। তো ভিটামিন সি এটার ফাংশন হচ্ছে কি, কোলাজেন সিনথেসিস করে বা কোলাজেনকে সিনথেসিস করতে থাকে, উন্ড হিলিং করে বা আমাদের কোথাও কেটে গেলে সেটাকে হিল করে বা সারিয়ে তোলে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ইমিউন বুস্টার হিসেবেও কাজ করে এবং আয়রন অ্যাবজর্পশনে হেল্প করে। অর্থাৎ আমরা যখন যে আয়রন খাচ্ছি বা আয়রন জাতীয় যে খাবারগুলো আমরা খাচ্ছি ওইটা অ্যাবজর্ব হতে বা ওইটা আমাদের শরীরে শোষণ হতে হেল্প করে বা ওই আয়রন শোষণটাকে ত্বরান্বিত করে হচ্ছে ভিটামিন সি। এবং ভিটামিন সির সোর্স গুলো হচ্ছে সাইট্রাস ফ্রুটস বা যে ফলগুলো বেসিক্যালি টক থাকে, যেমন লেমন, অরেঞ্জ, আমলা এগুলো বা আমলকি, এবং গুয়াভা, টমেটো, স্ট্রবেরি, ব্রকলি, পটেটো এগুলোতে হচ্ছে ভিটামিন সি থাকে। ভিটামিন সি যখন ডেফিসিয়েন্সি হয় তখন আমাদের স্কারবি হয়। আর স্কারবি হলে আমাদের গাম থেকে ব্লিডিং হয়, পিকিটিয়া হয় এবং কোথাও কেটে গেলে ওই উনটা হিল হতে অনেক দেরি হয়। আর এটা ছাড়াও হচ্ছে বোনে পেইন হয় বা আমাদের হাড়ে ব্যথা হয়, এনিমিয়া হয় এবং ফ্যাটিক দেখা যায়। এবং আমাদের একজন মানুষের ডেইলি রিকোয়ারমেন্ট বা ভিটামিন সি রিকোয়ারমেন্ট হচ্ছে 75 থেকে 90 মিলিগ্রাম পার ডে। অর্থাৎ একদিনে আপনার 75 থেকে 90 মিলিগ্রাম ভিটামিন সি দরকার। এখন এই ভিটামিন সি যদি আপনি আবার এই 90 মিলিগ্রামের উপরে নেন বা বেশি বেশি নিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার ভিটামিন সি টক্সিসিটি তৈরি হয়। আর ভিটামিন সি যখন আপনি এক্সেস নিবেন বা অতিরিক্ত নিবেন বা ভিটামিন সি টক্সিসিটি তৈরি হবে, তখন আপনার যে লক্ষণগুলো দেখা যাবে সেটা হচ্ছে ডায়রিয়া, অ্যাবডোমিনাল ক্রাম্পিং, কিডনি স্টোন, এই সমস্যাগুলো দেখা যায়। ক্লিয়ার, বুঝতে পেরেছেন ম্যাডাম এই পর্যন্ত সবাই? এই পর্যন্ত সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, পেটিকিয়া হচ্ছে, মার্জিয়া ম্যাডাম কমেন্টস করেছেন পেটিকিয়া কি। পেটিকিয়াটা হচ্ছে আমাদের স্কিনের নিচে যে ছোট ছোট লাল লাল দাগ পড়ে যায় বা হচ্ছে বেগুনি বেগুনি দাগ পড়ে, বেসিক্যালি এটা হয় পিন পয়েন্ট ব্লিডিং স্পট নামেও পরিচিত। মানে এটা হচ্ছে চাপ দিলে ফিকি হয় না বা চাপ দিলে ওই দাগটা যায় না, দেখবেন আপনার একদম স্কিনের নিচে ছোট ছোট লাল লাল দাগ পড়ে গেছে। কারণ এখানে আমাদের যে ক্যাপিলারি গুলো থাকে এই জায়গা থেকে হালকা ব্লিডিং হয়, এটাকে হচ্ছে আমরা পেটিকিয়া বলে থাকি বা পিকিটিয়া বলি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, ভিটামিন সি হেল্প ইন অ্যাবজর্পশন অফ। ভিটামিন সি তাহলে আপনাদের কোনটা অ্যাবজর্পশন করতে হেল্প করে? ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন ডি এবং ভিটামিন এ। ভিটামিন সি কোনটা অ্যাবজর্পশন করতে হেল্প করে? 7 নম্বর কোশ্চেন, সবাই অ্যান্সার করবেন।
আপনাদের আজকে আমাদের সাজেশন ক্লাস কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন। এই যে থিওরি ভিত্তিক সাজেশন ক্লাস আপনাদের কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবেন। মার্জিয়া খাতুন বি, শামিমা আক্তার শাম্মী কমেন্টস করেছে বি, সাব্বির হোসেন সোহাগ বি, রুম্পা বাগ বি, নাজমা খাতুন বি, মোনালিসা, জলপরি, রূপসা পারভিন। হ্যাঁ, ভিটামিন সিটা হচ্ছে বেসিক্যালি আয়রন অ্যাবজর্পশন করতে হেল্প করে বা আয়রন অ্যাবজর্ব করে। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এক্সেস ইনটেক অফ ভিটামিন সি কজেস, আপনি অনেক বেশি পরিমাণ ভিটামিন সি ইনটেক করলেন বা খেয়ে ফেললেন, সেক্ষেত্রে আপনার কি লক্ষণ দেখা যায়? অপশন রয়েছে হাইপার ভিটামিনোসিস এ, কিডনি স্টোন, স্কারবি, বেরিবেরি। আপনি অতিরিক্ত ভিটামিন সি ইনটেক করলেন, সেক্ষেত্রে আপনার কোন প্রবলেমগুলো দেখা যাবে? এক্সেস ইনটেক অফ ভিটামিন সি মে কজ, আপনি যদি অতিরিক্ত ভিটামিন সি ইনটেক করে ফেলেন, সেক্ষেত্রে আপনার কোন কোন লক্ষণগুলো দেখা যাবে? সোহাগ বি, ভিক্টোরিয়া আরমারা বি, ফাতেমা আক্তার বি, মনিকা আমিন বি, ইয়াসমিন আক্তার ঈশা বি, আফরোজা রহমান বি। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার হবে হচ্ছে বি, কারণ আমরা যদি অতিরিক্ত ভিটামিন সি নিয়ে ফেলি তাহলে ভিটামিন সি টক্সিসিটি হয়, এবং ভিটামিন সি টক্সিসিটি হলে ডায়রিয়া, কিডনি স্টোন বা এই ধরনের সমস্যাগুলো দেখা যায়। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। তো এই যে আমরা এখানে মাত্র 2টা ভিটামিন দেখলাম, আপনারা যারা আমাদের সুপার সাজেশন ব্যাচে ভর্তি হবেন বা আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হবেন, এখানে আমরা বাকি যে ভিটামিন গুলো রয়েছে, ভিটামিন সি, ডি, দেন হচ্ছে বি, এগুলো সব সম্পর্কে এইভাবে ডিটেইলস পড়ানো হবে। আমাদের যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যাবেন, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে অলরেডি চলতেছে। এবং আমাদের পেইড ব্যাচে আপনারা যারা ভাবছেন যে আমি এতদিন পরে ভর্তি হচ্ছি কি পাবো না পাবো, আমাদের পেইড ব্যাচটা হচ্ছে পুরোপুরি অ্যাপস নির্ভর, অর্থাৎ আপনি পেইড বেসে ভর্তি হওয়ার পর আমাদের গার্ডিয়ান অ্যাপসে আপনাকে অ্যাড করাই দেওয়া হবে, এবং আমাদের গার্ডিয়ান অ্যাপসে যখন আপনি ঢুকবেন, ওই অ্যাপসে আপনি যত ক্লাস আছে, পরীক্ষা আছে, সবই ওখান থেকে দেখতে পাবেন বা হচ্ছে করতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই উপকার হবে, কারণ প্রিভিয়াস যত এক্সাম দিয়েছেন, যত লেকচার শিট আছে, এই যে আমরা যেগুলো পড়াচ্ছি, এটা পিডিএফ সবই কিন্তু আমাদের পেইড অ্যাপসে প্রোভাইড করা হবে। ওকে, তো আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে হুইচ কালার কোডেড ব্যাগ ইজ ইউজ ফর ডিসপোজিং অফ ইনফেকশাস অস্ট ইন হসপিটাল। এই যে হসপিটালে অস্ট ম্যানেজমেন্ট থেকেও কিন্তু আমাদের প্রায় পরীক্ষাতে কোশ্চেন থাকে। তো আমরা ইনফেকশাস যে অস্ট গুলো আছে এইগুলোকে ডিসপোজ করার জন্য কোন কালার কোড ব্যাগ ইউজ করব? ব্ল্যাক, ইয়েলো, রেড এবং ব্লু। আমরা হসপিটালে অস্ট ডিসপোজ করার জন্য বা ইনফেকশাস অস্ট গুলোকে হচ্ছে সরানোর জন্য কোন ধরনের ব্যাগ ইউজ করব? ব্ল্যাক, ইয়েলো, রেড এবং ব্লু। মুনমুন কমেন্টস করেছেন বি, আবু তাহের বি, মহুয়া আক্তার 10 বি। সবাই কাইন্ডলি কমেন্টস করবেন। তানজিলা খাতুন বি, মহুয়া আক্তার বি, নাহিদ সুলতানা বি, মৌসুমী ইমাম বি, শাম্মী কমেন্টস করেছে বি। হ্যাঁ, আমাদের হচ্ছে রাইট অ্যান্সার বি। তো আমরা চলুন একটু দেখে নেই কোন কোন ব্যাগ বা কোন কোন হচ্ছে আমরা বিনগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ করব। ইয়েলো কালারের যে বিনগুলো থাকে, এখানে ইনফেকশন যে অস্ট প্রোডাক্ট গুলো আছে, যেমন ব্লাড, সোয়াব, এগুলো আমরা ফেলি। রেড বা লাল কালারের যে বিনটা থাকে, ওখানে আমরা শার্প ইনস্ট্রুমেন্ট যেমন নিডেল, স্ক্যাপেলস এগুলো ফেলি। ব্ল্যাক, এখানে আমরা জেনারেল রস্ট বা নন ইনফেকশন যেগুলো ফেলি। ব্লু যে কালার কোডেড থাকবে, ওখানে হচ্ছে আমরা রিসাইকেল যে প্রোডাক্ট গুলো আছে সেটাকে ডিসপোজ করব। হোয়াইট বা হোয়াইট কালারের যে হচ্ছে বিন থাকবে, এখানে আমরা হচ্ছে বেসিক্যালি অ্যানাটমিক্যাল বা টিস্যু গুলো হচ্ছে ফেলি, এবং অরেঞ্জ কালার সাইটোটক্সিক বা কেমোস্ট যেটা ফেলি, এবং গ্রিন কালারের যে বিন থাকবে, এখানে আমরা হচ্ছে বায়োগ্রেডেবল বা ফুড যে স্ক্র্যাপ যেগুলো থাকবে সেগুলোকে আমরা ডিসপোজ করব। আচ্ছা,
তো আমি আরেকটা কথা বলি, আমাদের কিন্তু বর্তমান যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। তো কারেন্ট চলে গেলে হয়তো ক্লাসটা আমরা কন্টিনিউ নাও করতে পারি, কারণ যেহেতু অন্ধকার হয়ে যাবে এবং আপনারা আমাকে আর দেখতে পাবেন না। সো যদি এমন কোনো প্রবলেম হয় আমরা সাথে সাথে ক্লাসটাই করে দিব। আর আমাদের পেইড ব্যাচে অবশ্যই এই সমস্যাটা হয় না, কারণ আমরা পেইড ব্যাচটা হচ্ছে গুগল মিটে নিয়ে থাকি এবং ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকে। সো ওখানে কারেন্ট চলে গেলেও আমাদের ক্যামেরাটাও জাস্ট অফ হয়ে যায়, অন্য কোনো প্রবলেম হয় না। এবং আপনারা কেউ যদি আমাদের পেইড ব্যাচের ক্লাস অ্যাটেন্ড না করতে পারেন, যে আমার আজকে রাতে ডিউটি আছে আমি অ্যাটেন্ড করতে পারলাম না, পরবর্তী দিন সকালে আপনি সুন্দরভাবে ভিডিওটা দেখে নিতে পারবেন এবং ওই ক্লাসের পিডিএফ বা সবকিছু পেয়ে যাবেন। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, হুইচ কালার কোডেড ব্যাগ ইজ ইউজ ফর ডিসপোজিং শার্প ইনস্ট্রুমেন্ট ইন হসপিটাল? হসপিটালের শার্প ইনস্ট্রুমেন্ট গুলো ডিসপোজ করার জন্য আমরা কোন কালার কোডেড ব্যাগ ইউজ করি? ব্ল্যাক, ইয়েলো, রেড এবং ব্লু। শার্প ইনস্ট্রুমেন্ট ডিসপোজ করার জন্য আমরা কোন কালারের ব্যাগ বিন ইউজ করব হসপিটালে? ব্ল্যাক, ইয়েলো, রেড এবং ব্লু। শাহানা সি, মার্জিয়া খাতুন সি, আয়েশা আক্তার বর্ষা বি 11। সবাই একটু দেখে শুনে ম্যাডাম কমেন্টস করবেন। সাবরিনা শাহেদ, ডায়না, মঞ্জুরি রানী, জলপরি, নাহিদ, ভিক্টোরিয়া আরমারেক, আঞ্জুম, এমডি অমিউর রহমান, তাহসিন সি। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমাদের বিগত বছরের আমরা যদি কোশ্চেন গুলো একটু দেখি, আমরা দেখেছিলাম আইসিটি থেকে কোশ্চেন এসেছিল এবং রিসার্চ থেকেও কোশ্চেন এসেছিল। তো আপনাদের কিন্তু রিসার্চের বেসিক জিনিসগুলো পড়ে যেতে হবে। এবং আমরা যদি বলি, আপনি আমাদের বিগত বছরের স্টুডেন্টের থেকেও আপডেট দিতে পারেন বা আমাদের ক্লাসগুলো দেখতে পারেন। আমাদের যে রিসার্চ ক্লাস ছিল, একটা ক্লাস বা দুইটা ক্লাস, ওইখান থেকে কিন্তু রিসার্চের ম্যাক্সিমাম কোশ্চেন, একটা বাদে আর সব কোশ্চেনই আসছিল। তো রিসার্চের অল্প কিছু জায়গা থেকে কোশ্চেন হয় এবং রিসার্চটা কিন্তু আমাদের সবার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমাদের পেইড বেসে কিন্তু অবশ্যই আমরা রিসার্চের উপর মাস্ট বি ক্লাস রাখি। তো আমাদের এখানে ফার্স্ট কোশ্চেন হচ্ছে, দি ফার্স্ট স্টেপ ইন নার্সিং রিসার্চ প্রসেস। আমাদের নার্সিং রিসার্চ প্রসেসে বা আমরা এজ এ নার্স রিসার্চ করব, আমাদের প্রথম স্টেপ কোনটা বা প্রথম ধাপ কোনটা? আছে ডাটা কালেকশন, আইডেন্টিফাই দি প্রবলেম বা সমস্যা আইডেন্টিফাই করা, অ্যানালাইসিস ডাটা বা ডাটা অ্যানালাইসিস করা এবং রিপোর্ট রাইটিং। অনেকে কিন্তু এটা কমেন্টস করছেন বি, আবার অনেকে এ। জলপরি, জাকিয়া, রানী, ভেরোনিকা রোজারিও, শাহানাজ আক্তার, মহুয়া কমেন্টস করেছে বি, মোনালিসা জয়া এ। দেখুন, আমরা যখন রিসার্চ করি আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম বা সমস্যা খুঁজে বের করা। যদি সমস্যা না থাকে আমরা রিসার্চ করতে পারবো না। আপনি অ্যাজ এ রিসার্চার, আপনি যখন রিসার্চ করবেন, আপনার প্রথম কাজ হচ্ছে আপনি যে সেক্টরে এক্সপার্ট, ওই সেক্টরে কোনো একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করবেন, দেন ওইটার উপরে আপনি রিসার্চ করবেন। চলুন আমরা দেখে নিই। আমাদের রিসার্চের ফার্স্ট স্টেপ হচ্ছে আইডেন্টিফাই প্রবলেম, অর্থাৎ আপনার সমস্যা খুঁজে বের করা বা রিসার্চের টপিক বা কোশ্চেন চুজ করা। পরবর্তী ধাপে আছে রিভিউ লিটারেচার বা সাহিত্য রিভিউ করা। এই রিসার্চে লিটারেচার কই থেকে আসলো বা লিটারেচার রিভিউ কি কেউ বলতে পারবেন? পারলে একটু কমেন্টস করে জানাবেন। দেখুন, রিসার্চে লিটারেচার রিভিউ বা রিভিউ লিটারেচার বলতে বোঝায় সাহিত্য পড়া না। আপনার আগে সেম টপিকসে যে রিসার্চগুলো হয়েছে ওই রিসার্চগুলো সামারি বা সারসংক্ষেপ খুঁজে বের করা। অর্থাৎ আমি হৃদয় আজকে কিডনি ডিজিজের উপর রিসার্চ করব। তো আমার আগে অন্য যে রিসার্চাররা, নট অনলি বাংলাদেশ বাট হচ্ছে আদার কান্ট্রি, কিডনি ডিজিজের উপর রিসার্চ করেছে, ওই রিসার্চ গুলোর উপর আমি যখন হচ্ছে একটা সামারি খুঁজে বের করব বা সামারাইজ করব, সেটাকে আমরা বলি লিটারেচার রিভিউ। অর্থাৎ লিটারেচার রিভিউ হচ্ছে পূর্বের রিসার্চের সামারাইজেশন করা। তার পরবর্তীতে আপনি কি করবেন? হাইপোথিসিস ফর্মুলেট করবেন। অর্থাৎ হাইপোথিসিস বলতে বোঝায় আপনার রিসার্চে কি ফলাফল আসবে এটা আপনি অনুমান করবেন বা প্রেডিকশন করবেন, অর্থাৎ প্রেডিক্ট আউটকাম। এইটা হাইপোথিসিসটা কিন্তু পরীক্ষাতে আসছিল প্রিভিয়াস ইয়ারে এবং লিটারেচার রিভিউ আসছিল। তারপরে ধাপে হচ্ছে আপনি যেটা করবেন, স্টাডি ডিজাইন করবেন বা আপনি কিভাবে রিসার্চ করবেন, কোন প্ল্যানে আগাবেন, স্যাম্পল কতগুলো হবে এটা করবেন। দেন পরবর্তী ধাপ হচ্ছে ডাটা কালেকশন করা। দেন ডাটা কালেকশনের পরে হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা।
অর্থাৎ আপনি যে রেজাল্টগুলো পাচ্ছেন সেটাকে আপনি অ্যানালাইসিস করবেন বা ইন্টারপ্রিটেশন করবেন। পরবর্তী ধাপ হচ্ছে ড্র কনক্লুশন, যে অর্থাৎ কনক্লুশন খুঁজে বের করা বা হচ্ছে সমাপ্তি টানা, এবং এট লাস্ট স্টেপ হচ্ছে রিপোর্ট ফাইন্ডিং, অর্থাৎ রিসার্চে আপনি যে রিপোর্টটা পেয়েছেন এইটাকে হচ্ছে আপনি পাবলিশ করবেন বা হচ্ছে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আমাদের রিসার্চের ধাপ বা রিসার্চের ওয়ে বা স্টেপ। সবাই এটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টস করে জানাবেন। সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বা কারোর এই জায়গা থেকে কোনো সমস্যা আছে কিনা কাইন্ডলি একটু কমেন্টস করবেন। আচ্ছা, জি ক্লিয়ার। জি আচ্ছা, আমাদের কিন্তু পেইড ব্যাচে রিসার্চের উপর আলাদা ক্লাস নেওয়া হবে, এবং হচ্ছে টোটাল রিসার্চের উপরেই বেশ কয়েকটা ক্লাস থাকবে, যেন আপনারা এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারেন, মেমোরাইজেশন করতে পারেন। কারণ রিসার্চটা আমরা অনেকের সিলেবাসে ছিল না এবং অনেকে আগে পড়ে এসেছি যেগুলো মনে নাই, সেটা কিন্তু আমরা পেইড বেসে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। পরবর্তী কোশ্চেন, দি ফার্স্ট, আচ্ছা এটা তো হয়ে গেল। এ নার্স ডকুমেন্টস অ্যাপনিয়া, দিস মিনস একজন নার্স তার ডকুমেন্টেশনে লিখলো যে অ্যাপনিয়া। এই অ্যাপনিয়া বলতে কি বোঝায়? স্লো ব্রেথিং, অ্যাবসেন্স অফ ব্রেথিং, র্যাপিড ব্রেথিং, ব্রেথিং। কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন। এই যে বিভিন্ন শর্ট টার্ম যেমন অ্যাপনিয়া, দেন হচ্ছে হাইপোনাট্রিমিয়া, হাইপারনাট্রিমিয়া, ডিসপেনিয়া, এই ধরনের যে টার্মগুলো রয়েছে, টার্মগুলো আপনারা খুব ভালো করে পড়বেন। এই টার্মগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে প্রায় বারই, দেখবেন এই শর্ট টার্ম, ডিজিজ রিলেটেড যে শর্ট টার্ম গুলো রয়েছে, এই শর্ট টার্ম থেকে কোশ্চেন থাকেই। সানজেনা নন্দী, জাকিয়া সুলতানা, একগুচ্ছ গল্প, সুমায়া সুমা, তানজিলা খাতুন। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অ্যাবসেন্স অফ ব্রেথ। আমাদের পরবর্তী কোশ্চেন, এ নার্স গিভ এডুকেশন এক্সাম্পল, টিউনা ইন্টেন্সিভ কেয়ার। একজন নার্স হেলথ এডুকেশন দিচ্ছে, এটা কোন ধরনের কেয়ারের এক্সাম্পল? ফাতেমা আক্তার 14 বি, রোজিনা ইয়াসমিন বি, স্বর্ণালী আক্তার বি। আচ্ছা দেখুন, আপনাদের আমরা কমেন্ট সেকশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়েছি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু হচ্ছে আপনারা অ্যাড হলে আমাদের প্রত্যেকটা ক্লাসের এগুলো দেখতে পাবেন, পিডিএফ বা ক্লাসের লিংক বা কখন ক্লাস হচ্ছে সবকিছু আপনারা দেখতে পাবেন। আমাদের পরবর্তী কোশ্চেন, এ পেশেন্ট হ্যাজ এ এনজি টিউব বা ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, হুইচ অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অ্যাসপাইরেশন। একজন পেশেন্টের এনজি টিউব আছে, তো অ্যাসপাইরেশন প্রিভেনশনের জন্য কোনটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাকশন?
দেখুন এটা কিন্তু এই অ্যানালিটিক্যাল কোশ্চেন আগেরবার অনেক ছিল এবং অনেকে এই অ্যানালিটিক্যাল কোশ্চেন নিয়ে খুবই ভয় পায় বা অনেকের প্রবলেম হয়েছে। তো আমরা এই জিনিসগুলো দেখব যে অ্যানালিটিক্যাল কোশ্চেন কিন্তু সলভ করার জন্য আমাদের কিছু ওয়ে আছে এবং যখন আপনারা দেখবেন কোনো সিনারিও বেসড কোশ্চেন দিয়েছে, আপনারা ফার্স্ট অফ অল যেটা করবেন, কোশ্চেনটাকে ভালোভাবে বুঝবেন, বারবার পড়বেন, দেন আপনি কোশ্চেনটা অ্যান্সার করার ট্রাই করবেন। আমরা অন্য একটা ক্লাসে কিভাবে আমরা সিনারিও বেসড কোশ্চেন বা অ্যানালিটিক্যাল কোশ্চেন সলভ করবো এটা দেখব। তো একজন পেশেন্টের এনজিটিউব আছে, হুইচ অ্যাকশন ইজ ইম্পর্টেন্ট টু প্রিভেন্ট অ্যাসপিরেশন, অ্যাসপিরেশন প্রিভেন্ট করার জন্য কোনটা গুরুত্বপূর্ণ। যেখানে অপশন রয়েছে কিপিং হেড অফ দি বেড ফ্ল্যাট, বা পেশেন্টের মাথাটা ফ্ল্যাট করে রাখা, এলিভেট হেড অফ বেড 30 to 40 ডিগ্রি ডিউরিং ফিডিং, খাওয়ানোর সময় পেশেন্টের মাথাটা 30 থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা। তো আমরা যারা একটু ইংরেজিটা বুঝবো বা কোশ্চেনের মানেটা বুঝবো, আমরা কিন্তু খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। রাইট অ্যান্সার হবে বি, বা পেশেন্টের মাথাটাকে এলিভেট করে রাখা বা বেড থেকে উঁচা করে রাখা, যেন খাবারটা তার শ্বাসনালীতে না যায় বা তার ফুসফুসে না চলে যায়। আচ্ছা, এখন আমরা একটু ফার্মাকোলজি বা আরো একটু ডিপ কোশ্চেনে চলে যাই। Which electrolyte imbalance is most likely when a patient is taking high dose of loop diuretic like furosemide? অর্থাৎ যখন একজন পেশেন্ট ডায়োরেটিক যেমন ফুরোসেমাইডের হাই ডোজ নিচ্ছে, কোন ইলেকট্রোলাইটটা তার ইমব্যালেন্স হয়? অপশন রয়েছে হাইপারক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ম্যাগনেসিমিয়া এবং হাইপার নাট্রিমিয়া। কাইন্ডলি সবাই কমেন্টস করে জানাবেন। Which electrolyte imbalance is most likely when a patient is taking high dose of loop diuretic? একজন পেশেন্ট লুপ ডায়াবেটিকের হাই ডোজ নিচ্ছে, সেক্ষেত্রে তার বডিতে কোন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা হবে? রোজিনা ইয়াসমিন 8 বি, আসমা খাতুন বি, সুরায়া আমিন বি। আচ্ছা, একজন দিয়েছে বলে সবাই ওটা অ্যানসার করেন না। সামিনা বি, শারমিন আক্তার, আঞ্জুমান বেগম এ। দেখুন বেসিক্যালি যখন কোনো পেশেন্টের লুপ ডায়াবেটিক দেয়, ডায়াবেটিক হচ্ছে এমন মেডিসিন যেটা ইউরিনেশনকে বাড়িয়ে দেয়। তো এটা বেসিক্যালি বিপি কন্ট্রোলের জন্য বা এডিমা কমানোর জন্য দেওয়া হয়। তো এই ডায়াবেটিক দেওয়ার ফলে পেশেন্টের বডি থেকে শুধুমাত্র যে ইউরিন পাস হয় তা না, এটার সাথে তার ইলেকট্রোলাইট গুলো বের হয়ে যায়। তো লুপ ডায়াবেটিক দিলে সব থেকে বেশি পেশেন্টের হাইপোক্যালিমিয়া বা পটাশিয়াম লস হয়। এই যে লুপ ডায়াবেটিক সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখে নিই, তাহলে এই ধরনের কোশ্চেন আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবো। সেটা হচ্ছে লুপ ডায়াবেটিকের এক্সাম্পল কোনগুলো? সেটা হচ্ছে ফুরোসেমাইড, বুটেনাইড, টরসিমাইড এবং ইথারক্রেনিক অ্যাসিড। এবং এই লুপ ডায়াবেটিক যে ড্রাগগুলো আছে, এটা কোথায় কাজ করে? সাইট অফ অ্যাকশন কোথায়? আমাদের কিডনির অ্যাসেন্ডিং লুপ অফ হেনলি, বা কিডনির যে হেনলির লুপ থাকে ওইখানে যে এই ডায়াবেটিক ড্রাগগুলো কাজ করে। এবং এটির ইউজ বা আমরা কখন এটা ইউজ করি ডায়াবেটিক গুলো? বেসিক্যালি এডিমা হলে, যেমন হার্ট ফেইলিউর, রেনাল ডিজিজ বা লিভার সিরোসিস হয়ে যখন পেশেন্টের বডিতে পানি জমে তখন দিই। হাইপার টেনশন বা যখন পেশেন্টের বিপি বেড়ে যায়। হাইপার ক্যালসিমিয়া অর্থাৎ যখন হচ্ছে পেশেন্টের বডিতে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। এবং অ্যাকিউট পালমোনারি এডিমা অর্থাৎ পেশেন্টের যদি পালমোনারি বা লাংসে পানি জমে, এই পানিটাকে রিমুভ করার জন্য দেওয়া হয়। তো আমরা এই যে লুপ ডায়াবেটিক গুলো যে দিচ্ছি, এটার কিন্তু কি কি সাইড ইফেক্ট আছে, কি কি কন্ট্রাইন্ডিকেশন আছে, এটাও আমাদের ভালো করে জানা লাগবে। তো যখন আপনি লুপ ডায়াবেটিক গুলো দিবেন, সব থেকে বেশি যে সাইড ইফেক্টটা দেখা যায় পেশেন্টের হাইপোক্যালিমিয়া হয় বা পটাশিয়ামের পরিমাণটা কমে যায়। দেন হাইপোন্যাট্রিমিয়া হয়, অর্থাৎ সোডিয়ামও কমে যায়। দেন হাইপোক্যালসিমিয়া বা হাইপোম্যাগনেসিমিয়া, ডিহাইড্রেশন, হাইপোটেনশন এবং অটোটক্সিসিটি হয়। এটাও একটা বিভিন্ন পরীক্ষাতে আসে, অর্থাৎ কানের মধ্যে টিটিনাস হয় বা ভোবো ভোবো সাউন্ড করতে থাকে, এটাকে আমরা অটোটক্সিসিটি বলে থাকি। বেসিক্যালি এটাকে যখন হাই ডোজে দেওয়া হয় বা অ্যামিনো গ্লিসারয়েডের সাথে দেওয়া হয় তখন এটা হয়। এবং হাইপার ইউরিসেমিয়া বা গাঁট হয়, অর্থাৎ এই যে আঙুলের মাথাটাতে ফুলে উঠে বেঁকে যায়, এটা হয়ে থাকে। এবং আপনি এজ এ নার্স যখন কোনো পেশেন্টকে এই ধরনের মেডিসিনগুলো দিবেন বা ডায়াবেটিক দিবেন, আপনার কি করা লাগবে? পেশেন্টের ইলেকট্রোলাইট মনিটর করতে হবে, বিপি এবং ইউরিন আউটপুট মনিটর করতে হবে। পয়েন্ট টু বি নোটেড, আপনি অবশ্যই ইলেকট্রোলাইট ডায়াবেটিক মেডিসিন পেশেন্টকে মর্নিং বা সকালে দিবেন,
কারণ রাতে দিলে তার নকটুরিয়া হতে পারে বা রাতের বেলা অনেক বেশি প্রস্রাব হতে পারে, যেটা তার জন্য আরো কমপ্লিকেশন তৈরি করবে। এবং যখন আপনি পেশেন্টের ডায়ুরেটিক দিবেন, ওই টাইমে পেশেন্টের হচ্ছে পটাশিয়াম সাপ্লিমেন্টও দিতে হয়। কারণ হচ্ছে পটাশিয়াম সাপ্লিমেন্ট যেহেতু তার হাইপোক্যালিমিয়া রিস্ক থাকে, পটাশিয়াম সাপ্লিমেন্ট দিলে এই রিস্কটা আর থাকে না। অথবা পটাশিয়াম স্পেয়ারিং ডায়ুরেটিক যে ড্রাগগুলো আছে এটা দেওয়া হয়, কারণ পটাশিয়াম স্পেয়ারিং যে ডায়ুরেটিক আছে যেমন স্পাইরোনোল্যাকটোন, এটা দিলে ওই পেশেন্টের বডিতে পটাশিয়াম গুলো স্টোর হয়ে থাকে বা পটাশিয়ামকে ধরে রাখে। তো আপনারা সবাই এই ডায়ুরেটিক সম্পর্কে, বিশেষ করে লুপ ডায়ুরেটিক বুঝতে পেরেছেন কিনা? আমাদের কিন্তু পেইড ব্যাচে এই ডায়ুরেটিক সম্পর্কে একদম ডিটেইলস পড়ানো হবে। যেমন হচ্ছে শুধুমাত্র লুপ ডায়ুরেটিক না, যেমন হচ্ছে অসমোটিক ডায়ুরেটিক আছে ম্যানিড্রল, যেটা হচ্ছে আমাদের হেড ইনজুরি হলে বা সেরিব্রাল এডিমা হলে দেওয়া হয়, বা আরো আদার্স যে মেডিসিন গুলো রয়েছে। সবাই ডায়ুরেটিক সম্পর্কে বুঝতে পেরেছেন কিনা? তাহলে আমরা এখান থেকে কয়েকটা অ্যানালিটিক্যাল কোশ্চেন দেখব। সবাই একটু রেসপন্স করবেন যে এই যে ডায়ুরেটিক আমরা দেখলাম, আপনারা সবাই ডায়ুরেটিক ড্রাগ সম্পর্কে বুঝতে পেরেছেন কিনা ক্লিয়ার, একটু কমেন্টস করে জানাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? আঞ্জুমান বেগম, হ্যাঁ জি বুঝতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন, আমরা সেটা বুঝিয়ে দিব। আমাদের ক্লাসে আপনি যতক্ষণ বুঝতে না পারবেন আমরা আপনাকে বুঝাবো, কারণ আমাদের সবার অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি বা কগনিশন লেভেলটা সমান না, বা পারসেপশন লেভেলটা সমান না। সো আপনি যতক্ষণ বুঝতে না পারবেন আমরা আপনাকে ততক্ষণ বোঝাতেই থাকবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তো চলুন আমরা কোশ্চেনে চলে যাই। এটা একটা সিনারিও বেসড কোশ্চেন। 70 বয়স এ 70 ইয়ার্স ওল্ড ম্যান উইথ সিএইচএ বা কনজেস্টিভ হার্ট ফেইলিউর is taking furosemide daily. ইসিজি শো ইউ ওয়েভ অ্যান্ড ফ্ল্যাট অ্যান্ড টি ওয়েভ। ইসিজিতে দেখতেছে ওই পেশেন্টের ইউ ওয়েভটা এবং টি ওয়েভটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ল্যাব লেভেল সেরাম পটাশিয়াম, এবং তার হচ্ছে যখন ল্যাব রিভিল করতেছে যে তার সেরাম পটাশিয়াম আছে 2.8 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এখানে কোশ্চেন হচ্ছে হুইচ ইন্টারভেনশন, নার্সিং ইন্টারভেনশন ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যদি কোশ্চেনটাকে ভাঙি, একজন কনজেস্টিভ হার্ট ফেলিউর পেশেন্ট যাকে রেগুলার ফিউসেমাইড দিচ্ছে, তার ইসিজিতে দেখা যাচ্ছে ইউএফ এবং টিওএফটা ফ্ল্যাট আসতেছে এবং তার সেরাম পটাশিয়াম লেভেলটা 2.8। এক্ষেত্রে অ্যাজ এ নার্স আমি হচ্ছে কোন অ্যাকশনটা নিব? তো দেখুন, এই ধরনের কোশ্চেন যখন আপনি সলভ করবেন, আপনাকে একটু আশপাশের নলেজ রাখতে হবে। তো আমরা এখানে কোশ্চেনটা চাইছে কি, যে নার্সিং অ্যাকশন অপশন কি কি আছে? আমরা পেশেন্টের আইভি গ্লুকানেট দিব ইমিডিয়েটলি, বিতে আছে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব এবং ইসিজি মনিটর করব, সিতে আছে রেস্ট্রিক্ট করব ফ্লুইড ইনটেক, এবং ডিতে আছে অ্যাডিশনাল ফুসেমাইড দিব। তো দেখুন, আমরা কিন্তু একটু আগেই পড়ে এসেছি যে যদি পেশেন্টের ফুসেমাইড বা হচ্ছে লুপ ডায়ারেটিক গুলো দেওয়া হয়, ফার্স্ট যে হচ্ছে তার অ্যাডভার্স ইফেক্টটা থাকে সেটা হচ্ছে পটাশিয়াম লেভেলটা কমে যায়। তো আমাদের বডিতে পটাশিয়ামের নর্মাল লেভেল হচ্ছে 3.5 থেকে 5 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। সেখানে পেশেন্টের নর্মাল পটাশিয়াম আছে 2.8। দ্যাটস ওয়াই তার পটাশিয়ামটা কমে গেছে। এবং অ্যাজ এ নার্স আমরা কি করব? তাকে পটাশিয়াম সাপ্লিমেন্ট দিব এবং সাথে সাথে ইসিজিটা মনিটর করব যে তার পটাশিয়াম লেভেল, তার ইসিজিতে কেমন আসতেছে। কারণ আমরা কিন্তু এটাও জানি যে পটাশিয়াম যখন কমে যায় বা পটাশিয়াম অ্যাবনর্মালিটি হলে পেশেন্টের কার্ডিয়াক অ্যারিথমিয়া বা অ্যাবনর্মাল কার্ডিয়াক রিদম দেখা যায়। দ্যাটস দি পয়েন্ট। এটা কিন্তু আপনার নোট করে নিবেন যে পটাশিয়াম যখনই বডিতে কমে যায়, ইসিজিতে হচ্ছে টিওএফটা ফ্ল্যাট আসে এবং তার কার্ডিয়াক অ্যারিথমিয়া বা হার্টের রিদমটা অ্যাবনর্মাল হয়ে যায়। সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন।
আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি কমেন্টস করে জানাবেন, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এ পেশেন্ট উইথ সাসপেক্ট পালমোনারি এম্বোলিজম শুড বি অ্যাসেস ফার্স্ট ফর। একজন পেশেন্টের পালমোনারি এম্বোলিজম হয়েছে, এক্ষেত্রে আমি অ্যাজ এ নার্স তার কোনটা আগে অ্যাসেস করব? ক্যাপিলারি রিফিল টাইম, অক্সিজেনেশন অ্যান্ড রেসপিরেটরি স্ট্যাটাস, অ্যাবিলিটি টু কপ উইথ আপ স্পুটাম এবং লেভেল অফ হাইড্রেশন। হ্যাঁ, আমাদের রাইট অ্যান্সার হবে বি বা অক্সিজেনেশন এবং রেসপিরেটরি স্ট্যাটাস। তো দেখুন বেসিক্যালি পালমোনারি এম্বোলিজম কাকে বলে? যখন আমাদের লাংসের ভিতরে কোথাও ব্লাড ক্লট হয় বা রক্ত জমাট বেঁধে যায়, যে ছবিতে আছে, এটাকে আমরা বলে থাকি পালমোনারি এম্বোলিজম। পালমোনারি এম্বোলিজম বেসিক্যালি কেন হয়? মেইন কজ হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস বা আমাদের ডিপ ভেইনের ভিতর যখন রক্ত জমাট বেঁধে যায়। এটা ছাড়াও আছে প্রলং ইমোবিলিটি বা যারা একটু লম্বা সময় ধরে নড়াচড়া করে না বা ইমোবাইল থাকে, সার্জারি, অবিসিটি, প্রেগন্যান্সি বা ওরাল কন্ট্রাসেপটিভ এবং ক্যান্সার। কি সাইন বা প্রধান লক্ষণগুলো কি কি? প্রথমত পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট হবে এবং প্লুরেটিক চেস্ট পেইন হবে। পেশেন্টের ট্রাকিপিনিয়া হবে বা হচ্ছে শ্বাস প্রশ্বাসটা প্রতি মিনিটে 20 বারের উপরে চলে যাবে এবং ট্র্যাকিকার্ডিয়া হবে, অর্থাৎ হার্ট রেট 100-র উপরে চলে যাবে। দেখুন ট্রাকিকার্ডিয়া বলতে বোঝায় হার্ট রেট, এবং এটার হচ্ছে নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 100। তো ট্রাকিকার্ডিয়া কখন হয়? যখন আমাদের নর্মাল হার্ট রেট 100-র উপরে যায়। আর ট্রাকিপিনিয়াটা হচ্ছে ফাস্ট ব্রেথিং বা র্যাপিড ব্রেথিং, অর্থাৎ যখন আপনি প্রতি মিনিটে 20 বারেরও বেশি শ্বাস প্রশ্বাস নেবেন, সেটাকে আমরা ট্রাকিপিনিয়া বলি। সাথে পেশেন্টের কফ বা কাশি থাকবে এবং হাইপোটেনশন থাকবে যদি ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম হয় বা অনেক বেশি পরিমাণ ব্লাড ক্লট হয়ে যায়, সেক্ষেত্রে তার বিপি ফল করবে। অনুরাধা ঘোষ স্যার নমস্কার, পামদিদার সিজানে। আচ্ছা, তো একটু দেখে নেই পালমোনারি এম্বোলিজম হলে আমরা কি কি ডায়াগনোসিস করব। ডি ডিমার করব বা স্ক্রিনিং, সিটি পালমোনারি এনজিওগ্রাফি করব, এটা আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, ভিকিউ স্ক্যান করব এবং ইসিজি করব। ইসিজিতে আমরা সাইনাস ট্র্যাকিকার্ডিয়াটা দেখব। আর ট্রিটমেন্টের ভিতরে আমরা পেশেন্টের অক্সিজেন থেরাপি দিব, অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে হেপারিন বা অরফেরিন দিব এবং থ্রম্বোলাইটিক ড্রাগ দিব এবং আইভিসি ফিল্টার করা হয় যদি ওই পেশেন্টের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ না করা যায়। তো এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট। তো আপনি যদি এভাবে কোনো ডিজিজ পড়েন, আমার মনে হয় না যে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আপনি মাস্ট বি অ্যান্সার করতে পারবেন। তো আপনি এইভাবে প্রিপারেশন নিলে ধরে নিবেন যে আপনার ক্ষেত্রে চান্স পাওয়াটা প্রায় নিশ্চিত। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, গোছানো প্রিপারেশন নিতে হবে। আপনি যদি এই যে দেখুন আমরা পালমোনারি এম্বোলিজম নিয়ে মাত্র 2টা স্লাইডে যেটা করলাম, এটা কিন্তু আপনি যদি এমসিকিউতে পড়তে যান মিনিমাম আপনার 20 থেকে 25টা বা 30টাও এমসিকিউ করা যায় এই জায়গা থেকে। সো আপনি যদি এভাবে থিওরি গুলো ভালো করে বুঝে যান বা পড়ে যান, কোশ্চেন যত কঠিন দেখ যেখান থেকে দেখ আপনি অ্যান্সার করতে পারবেন। একটু আমরা দেখে নেই। What is the following the most common cause of pulmonary embolism? পালমোনারি এম্বোলিজমের কমন কজ কোনটা? আমরা চোখ বুঝে কিন্তু অ্যান্সার করে দিব সি বা ডিপ ভেইন থ্রম্বোসিস, যেটা আমরা আগের স্লাইডে দেখেছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে হুইচ ডায়াগনস্টিক টেস্ট ইজ কনসিডার্ড গোল্ড স্ট্যান্ডার্ড? পালমোনারি এম্বোলিজমের ক্ষেত্রে কোন ডায়াগনস্টিক টেস্টটাকে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হিসেবে ধরা হয়? তানজিলা খাতুন, লাভলি খানম, সুরায়া আমিন,
সূচনা এই যে দেখুন, আপনারা যখন থিওরি গুলো পড়ে যাচ্ছেন, আপনারা কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন বাসায় পড়া লাগতেছে না, খুব কম পড়েই কিন্তু হয়ে যাচ্ছে। এই একটাই কারণে কিন্তু আমাদের গার্ডিয়ান থেকে পেইড ব্যাচ থেকে অনেক বেশি স্টুডেন্ট আগেরবার চান্স পাইছিল। মেইন ব্যাপার ছিল ওনারা এই যে থিওরি গুলো খুব ভালো করে পড়েছিল। তো দেখুন, আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হবে হচ্ছে সিটি পালমোনারি এনজিওগ্রাফি বা সিটি পিএ। এটা কিন্তু আমরা প্রিভিয়াস স্লাইডে পড়েছিলাম, অনেকেই ভুল করতেছেন। ডায়াগনস্টিকের এর ভিতরে হচ্ছে ডি ডাইমারটা স্ক্রিনিং টেস্ট, আর সিটি পালমোনারি এনজিওগ্রাফিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এটা একটু মনে রাখতে হবে। তো আজকে আপনাদের ক্লাসটা কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন। আমাদের হচ্ছে আজকের ক্লাসটা এই পর্যন্ত হবে, এবং আগামী দিন আপনারা কোন সাবজেক্টের উপর ক্লাস করতে চান সেটাও জানিয়ে দিবেন। আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন, এবং আগামী দিন আপনারা কোন ক্লাস করতে চান। আর আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আজকের ক্লাসটা শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। বিকাশ রয় গুড, মিস্টার মার্জিয়া খাতুন খুব ইফেক্টিভ ক্লাস। নাজমা খাতুন খুব ভালো, সামির গুড, জান্নাতুল ফেরদৌস মনির, তাদের হচ্ছে সাকির রহমান কম্পিউটার, রোজা খাতুন ভালো। আচ্ছা, আপনারা আগামী দিন কোন সাবজেক্টের উপর ক্লাস করতে চান? সুজনা নদী ইসিজি, রয় পাপড়ি সরকার গুড, খুব ভালো। আচ্ছা, আমাদের হচ্ছে ইসের উপর ইসিজির উপর ক্লাসটা আমাদের পেইড ক্লাসে হবে ম্যাডাম, কারণ ইসিজিটা হচ্ছে দেখানো সম্ভব না, এটা আমাদের গুগল মিটে নিতে হবে। তো আমরা যখন গুগল মিটে ক্লাস দিব ওখানে হচ্ছে আমরা ইসিজিটা দেখিয়ে দিব আপনাদেরকে। লিডারশিপ শাহানাজ, আচ্ছা আপনারা সবাই আজকে ক্লাসটা শেয়ার করে রাখবেন, তাহলে পরবর্তীতে ক্লাসটা দেখে নিতে পারবেন যখন আপনাদের দরকার হবে, বা যখন মনে করবেন যে এখন আপনার দেখা দরকার, অবশ্যই শেয়ার করে রাখবেন। আচ্ছা, আমরা আগামী কাল বা পরশু আবারও ফ্রি ক্লাস করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা নিচ্ছি। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আর আপনারা যারা ভর্তি হবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আপনাদের সাথে আমাদের পেইড ব্যাচে আবারও দেখা হবে। আমাদের পেইড ব্যাচে ফুল ম্যাক্সিমাম ক্লাস আমি নিয়ে থাকবো এবং আমার সাথে অন্য টিচাররাও আছে। থ্যাংক ইউ এভরিওয়ান।